এসেছি। আমরা লাইভে এসেছি। সম্মানিত সুধী, শুভ সন্ধ্যা। গৌরবে স্বাধীনতা পন্থা সুভাষা আন্দোলনের শক্তির সফলতার সময় যে সকল অমূল্য কৃতির দামে, যে সকল অপূরণীয় ক্ষতি রাশির দামে, যে সকল প্রগাঢ় নিঃশ্বাসের দামে, আজ অব্দি জাগরণ ও দহির দামে, যে সকল হোমাগ্নি বাতিঘর প্রজ্ঞানে, সুষমা কীর্তির দামে, সচেতন সাম্যের দামে তিনি অর্জন, তেমনি একটি মহিলার নাম জড়িয়ে আছে। আজকে রাতে তাই আমরা ধন্য হয়ে সুখী। ২১-৭১ জহির ভূমিতে জাগা মাভূমির অনস্বর অবিরাম বল। আমাদের জাগরণ স্বতঃসিদ্ধ হয় তার সুপ্রবাহ সঙ্গে। জহির তার সৃজনে লৌহ তোয়ালে লিখেছেন গণমানুষের নাম। তিনি তার সৃষ্টির শুরুতেই জানিয়েছিলেন সাম্রাজ্যবাদী উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে তিনি গণমানুষের পক্ষে। আজকের দিনে মননে এই বোধের সম্মুখীন হয়ে বারবার যত শক্তি ক্ষয় মেনেছি ততটুকু আলোকিত হয়েছে কি আমাদের জাতিক জীবন? আমরা জহিরের বিচ্ছেদের ঠাঁইটি দিতে পেরেছি আমাদের সামনে, আমাদের জাগরণে। কেন ভুললাই আমাদের আজকের শিল্পী? আমরা কি আজও জাগাতে পেরেছি বিষমতার বীজ ভেঙে বিপদে উদ্ভিদ আমাদের সৃষ্টিতে? ৪৯টি ফাগুন পেরিয়ে আসলে আমরা কতটুকু ডুবে গিয়েছি? আজকে রাতে আসলে আমাদের এসব গভীর সম্মুখীন হতে হয়। প্রতি বছর আমরা এই রাতে তাই জহিরকে নিয়ে মৌলানা ফিল্ম সোসাইটি থেকে তার সৃষ্টি নিয়ে, তার সৃজন নিয়ে, তার কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান, স্মরণ অনুষ্ঠান, বিভিন্ন কর্মশালার আয়োজন করে আসছে। আজ এমন একটি আয়োজন জহিরের চিন্তা ও কর্মের বিস্মৃতিমূলক ব্যক্তিত্ব দিকে আজ আমাদের মাঝে আছে। সমালোচক, চলচ্চিত্র সমালোচক, লেখক তার আজকের যে প্রবন্ধ, তার শিরোনাম ক্যামেরা যখন রাখে, এই শিরোনামে তিনি আজকে প্রবন্ধ উপস্থাপন করবেন। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আছেন মদিনা ফিল্ম সোসাইটির সভাপতি, নির্মাতা ও লেখক ইসলাম। অনেক ধন্যবাদ উদ্দীপী বয়স। জহির রায়হানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং মুভিয়ানা ফিল্ম সোসাইটির প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই প্রবন্ধটি এখানে উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। যেমনটি উদ্দীপ বলেছেন, নিবন্ধটির নাম হচ্ছে জহির রায়হান, ক্যামেরা যখন রাইফেল।
50 দশকের শেষ ভাগ থেকে 60-এর দশকের শেষ ভাগ পর্যন্ত জহির রায়হানের যে চলচ্চিত্র যাত্রা তা এই সময়কালে ঢাকার চলচ্চিত্র কর্মকাণ্ড যে পথ পরিক্রমণ করেছিল তার সমান্তরালে বহমান হয়েছিল। জহিরের ছিল শক্তিশালী সাংস্কৃতিক এবং রাজনৈতিক পশ্চাৎপট। 1957 সালে তিনি মাত্র 22 বছর বয়সে উর্দু ছবি জাগো হুয়া সাভেরাতে পরিচালকের সহকারী হিসেবে কাজ করার ভেতর দিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন। কিন্তু এর আগেই কথাশিল্পী, সাংবাদিক এবং সম্পাদক হিসেবে তিনি পরিচিতি লাভ করেছিলেন। সে সময় তিনি একাধিক সাহিত্য পত্রিকা এবং খবরের কাগজের সাথে সম্পর্কিত ছিলেন। তার বড় ভাই সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সার কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং তার প্রভাবে জহির রায়হান বাম রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। ভাষা আন্দোলন এবং সরকার বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার কারণে তিনি একাধিকবার কারারুদ্ধ হয়েছিলেন। জাগো হুয়া সাভেরার পর আরো কয়েকটি ছবিতে পরিচালকের সহকারী হিসেবে কাজ করার পর তিনি নিজেই চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী হন। তার প্রথম ছবি কখনো আসেনি 1961 সালে মুক্তি পায়। 1962 সালে তিনি কলিম শরাফির সাথে মিলে পরিচালনা করেন সোনার কাজল। 1963 সালে তিনি নির্মাণ করেন কাঁচের দেয়াল। এসব ছবি কম বেশি সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ছবিগুলোতে যে এক ধরনের শৈল্পিক অভিব্যক্তি নির্মাণের চেষ্টা ছিল তা স্বীকৃত হয়েছিল। আলমগীর কবির লিখেছেন, উদ্ধৃতি, জহির রায়হানের কাঁচের দেয়াল সম্ভবত চলচ্চিত্র নির্মাণের প্রেক্ষাপটে সবচাইতে পরিচ্ছন্ন কাজ। অপ্রচোদিত ক্যামেরা কোণ, কল্পনা শক্তিতে শক্তিমান আলোকসজ্জা, সম্পৃক্ত পরিচালনা এবং কিছু সতেজ সম্পাদনার কাজ চলচ্চিত্রকার হিসেবে এই নবীন পরিচালকের সম্ভাবনা সম্পর্কে উচ্চ ধারণা দেয়। উদ্ধৃতি শেষ। কিন্তু এসব ছবি কোনোটি তেমন ব্যবসায়িক সাফল্য লাভ করেনি। সত্যিকার অর্থে 50 দশকের শেষ সময় থেকে 60-এর দশকের প্রথম কয়েকটি বছরে এটি ছিল সাধারণ প্রবণতা। আসিয়া, সূর্যস্নান, ধারাপাত এসব ছবি সৎ চলচ্চিত্র নির্মাণের প্রচেষ্টা ছিল। এসব ছবির কারিগরি সীমাবদ্ধতা ছিল, ত্রুটি ছিল অভিনয় এবং চিত্রনাট্যে, কিন্তু এদের ব্যবসায়িক ব্যর্থতার কারণ ছিল ভিন্ন। জনরুচি তখন পুরোপুরি মোটা দাগের উর্দু ছবির স্বাদের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। সাধারণ মানুষের কাছে লাহোরের ওইসব ছবির রগরগে নাচ গান আর মারামারির কাছে বাংলা ছবির সূক্ষ্ম আবেদন একেবারে পাংশে মনে হচ্ছিল। পরিস্থিতি এতই খারাপ হয়ে উঠছিল যে বাঙালি প্রযোজক পরিচালকেরা টিকে থাকার জন্য উর্দু ছবি নির্মাণের দিকে ঝুঁকে পড়ছিলেন। সে সময়কার একজন প্রধান নির্মাতা খান আতাউর রহমান বলছেন, উদ্ধৃতি, উর্দু ছবি করতে বাধ্য হচ্ছি, বাংলা ছবির ব্যবসায়িক দিকটা নিতান্তই ভয়াবহ, তবু কিছুটা পাগলামি আর গোয়ার্তুমির বসেই বাংলা ছবিতেই শুরু করেছিলাম। উদ্ধৃতি শেষ। জহির রায়হান অন্যদের অনুসরণ করলেন। তিনি 1964 সালে নির্মাণ করলেন উর্দু ছবি সঙ্গম। ছবিটি বাণিজ্যিক সফলতা অর্জন করল। এর পরের বছর করলেন বাহানা। এটি পাকিস্তানের সর্বপ্রথম সিনেমাস্কোপ ফরম্যাটের ছবি ছিল। বাহানাও বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। এ সময় বেশ কিছু উর্দু ছবি নির্মিত হয়েছিল, হাতে গোনা কয়েকটি ছাড়া এদের বেশিরভাগই ভালো ব্যবসা করতে ব্যর্থ হলো। বলা হচ্ছে, উদ্ধৃতি, 1963 থেকে 1965 ভেতর নির্মিত 14টি ছবি দর্শকরা প্রত্যাখ্যান করেছিলেন। এর ফলে এদেশের চলচ্চিত্র শিল্প বাংলা এবং উর্দু দুদিক থেকেই হুমকির মুখোমুখি হলো। উদ্ধৃতি শেষ। 1965 সালে বাংলা ছবির টিকে যাওয়ার এক মহৌষধ আবিষ্কৃত হলো। লোককাহিনী নির্ভর ছবি রূপবান মুক্তি পাওয়ার মধ্য দিয়ে এই আবিষ্কারটি ঘটে। মাফ করবেন। রূপবান বাংলাদেশের গ্রামের মানুষের মধ্যে দারুণ জনপ্রিয় এক যাত্রাপালা। এ ছবির পরিচালক সালাউদ্দিন কোনো অর্থেই চলচ্চিত্র নির্মাণের কোনো চেষ্টা করেননি। মোটামুটি ভাবে যাত্রার মঞ্চের প্রবেশ সংলাপ বলা বেরিয়ে যাওয়ার যে সনাতন রীতি তাকে ব্যবহার করে তিনি যাত্রাটিকে গান সহ চলচ্চিত্রে লিপ্যন্তর করেন। এটি তাৎক্ষণিকভাবে জনপ্রিয় হলো এবং পূর্ব বাংলার ব্যবসায়িক সাফল্যের রেকর্ড সৃষ্টি করল। এটি কবিরের বই থেকে, আলমগীর কবিরের বই থেকে উদ্ধৃতি। জহির রায়হান কিন্তু বেশি দিন অপেক্ষা করলেন না। 1965 শেষের দিকে তিনি তার লোককাহিনী ভিত্তিক ছবি নির্মাণ করতে শুরু করলেন এবং 1966 সালে বেহুলা মুক্তি পেল। এরপর অবশ্য তিনি আর কোনো লোককাহিনী ভিত্তিক ছবি নির্মাণ করেননি, কিন্তু তিনি এ সময় চলচ্চিত্র প্রযোজনায় নামেন
এবং তার প্রযোজনায় অন্তত 3টি লোককাহিনী ভিত্তিক চলচ্চিত্র নির্মিত হয়। বলার অপেক্ষা রাখে না যে উর্দু ছবি এবং লোককাহিনী ভিত্তিক ছবি চলচ্চিত্র হিসেবে তেমন কিছু হয়ে ওঠেনি। এগুলো পুরোপুরি বাণিজ্যিক উদ্যোগ ছিল। জহির রায়হানকে শুরুতে প্রতিশ্রুতিবান মনে হয়েছিল ঠিকই, কিন্তু এ পর্যায়ে মনে হলো তিনিও এমন একজন চলচ্চিত্র নির্মাতা যিনি মূলত টাকা করতেই আগ্রহী। আলমগীর কবির লিখেছেন, উদ্ধৃতি, কাঁচের দেয়ালে সেই প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতা এখন তার গলা পর্যন্ত এমন বাণিজ্যিক সিনেমায় ডুবে আছেন যাদের কোনো শৈল্পিক গুণ নেই। তবে এই ক্ষেত্রে তিনি নিজেকে একজন চতুর বাজিকর প্রমাণ করেছেন। সাধারণভাবে তার ছবিগুলো মাঝারি থেকে ভালো ব্যবসা করেছে। উদ্ধৃতি শেষ। 60-এর দশকের মাঝামাঝি সময় এসেছিল তথাকথিত সামাজিক ছবির ঝোঁক। এর একটি কারণ হতে পারে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারতীয় বাংলা ছবির আমদানি নিষিদ্ধ হয়ে যায়। শহুরে মধ্যবিত্ত জীবনের গল্প নিয়ে মেলোড্রামা এ সময় খুব জনপ্রিয় হতে শুরু করে। আলমগীর কবির লিখছেন, উদ্ধৃতি, সমকালীন শহুরে বিষয় নিয়ে তৈরি হওয়া বেশ কয়েকটি ছবি, যেগুলোর মূল আবেদনটি চরিত্রে গ্রাম্য, অপ্রত্যাশিতভাবেই জনপ্রিয় হয়ে ওঠে। উদ্ধৃতি শেষ। জহির রায়হান এই ধারায় 1967 সালে আনোয়ারা নির্মাণ করেন। এই ছবিও যথেষ্ট ব্যবসায়িক সাফল্য অর্জন করে। মোটা দাগে বলা যায়, জহির রায়হান সে সময় ঢাকার চলচ্চিত্র শিল্পের মূল প্রবণতাগুলোকে অনুসরণ করছিলেন এবং এর অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিলেন। এ সময় পরিচালক হিসেবে তার চাহিদা দারুণভাবে বেড়ে গিয়েছিল। প্রযোজকরা তার পরিচালনায় ছবি নির্মাণ করার জন্য মুখিয়ে থাকতেন, কিন্তু জহির রায়হান তার এসব কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি জানতেন তার শৈল্পিক এবং রাজনৈতিক কমিটমেন্ট তার কাছে ভিন্ন রকম কাজ দাবি করছে। 60-এর দশকে রাজনৈতিক অঙ্গন নিয়মিতভাবে উত্তপ্ত হয়ে উঠছিল। গণতন্ত্র, স্বাধিকার এবং সামাজিক ন্যায্যতার জন্য দাবি শক্তিমান হয়ে উঠছিল। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে এসব দাবি গতি লাভ করছিল। অন্যদিকে ভাষাভিত্তিক জাতীয়তাবাদও ক্রমশ জনপ্রিয় দাবি হয়ে উঠছিল। এর ক্লাইম্যাক্স হিসেবে 1968 সালের ডিসেম্বরে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়, তার পরিণতিতে সামরিক একনায়ক আইয়ুব খানের এক দশকব্যাপী শাসনের পতন ঘটে। 1969 সালের মার্চে নতুন করে সামরিক আইন জারি হলেও জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি আসে। 60-এর দশকের পুরো সময়টা জুড়ে জহির রায়হান রাজনৈতিক কর্মসূচিগুলোর সাথে নৈকট্য বজায় রেখে চলেছিলেন। তিনি নানাভাবে এসব কর্মসূচিতে সহায়তা করতেন। 1967 সালে তিনি আরো কয়েকজনকে সাথে নিয়ে গড়ে তোলেন সিনে ওয়ার্কশপ। উদ্দেশ্য ছিল দ্রুততার সাথে অল্প বাজেটে ছবি করা। এই সংগঠনের ব্যানারেই 1970 সালে তিনি নির্মাণ করেন জীবন থেকে নেয়া। তিনি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছবি করার কথা আগেও ভেবেছিলেন। মধ্য 60-এ তিনি লেট দেয়ার বি লাইট নামে ছবিটি করার কথা ঘোষণা দিয়েছিলেন। বলা হয়েছিল ছবিটি 1952-র ভাষা আন্দোলনকে নিয়ে তৈরি হবে এবং সাম্রাজ্যবাদ বিরোধী ইস্যু নিয়ে কাজ করবে। কিন্তু জহির রায়হান 1970 সালে জীবন থেকে নেওয়া শেষ হবার পরই কেবল এই ছবিটির কাজ শুরু করতে পেরেছিলেন। আমরা জানি যে এই ছবিটি অসমাপ্ত থেকে গেছে। 1970 সালটা ছিল একটি দম আটকানো সময়। নতুন সামরিক শাসকরা সাময়িকভাবে বাড়াবাড়ি করা থেকে বিরত ছিল। এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচনের ঘোষণা উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনকে তখনকার মতো শান্ত রেখেছিল। জহির রায়হান এই সময়ের সুবিধা নিয়ে পারিবারিক মেলোড্রামার রূপকে একটি রাজনৈতিক ছবি করার পরিকল্পনা করলেন। এভাবেই তিনি জীবন থেকে নেয়ার পরিকল্পনা করেছিলেন। সে সময়ের বিবেচনায় ছবিটি খুব কম সময়ে শেষ হয়েছিল। মাত্র 4 মাসে তিনি ছবিটি নির্মাণ করেন, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে তিনি নানা বাধার মুখোমুখি হন। সামরিক সরকার বেশ কয়েকবার ছবিটির কাজ বন্ধ করে দিতে উদ্যোগী হয়। এমনকি জহির রায়হান এবং তাঁর ছবির নায়ক রাজ্জাককে শুটিং ফ্লোর থেকে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ অবধি ছবিটিকে আটকানো যায়নি। 1970 সালের ফেব্রুয়ারিতে জহির রায়হান বলছেন, উদ্ধৃতি, আমাদের ছবিতে আজ অবধি রাজনৈতিক জীবন স্থান পায়নি, অথচ জনতার সাথে জীবনের একটা গভীর যোগাযোগ আছে। রাজনৈতিক উত্থান পতনের সঙ্গে দেশের সবকিছু নির্ভরশীল। তাই এদেশের কথা বলতে গেলে রাজনৈতিক জীবন তথা গণ আন্দোলনকে বাদ দিয়ে চলচ্চিত্র কি সম্পূর্ণ হতে পারে? আমি তাই গণ আন্দোলনের পটভূমিতে ছবি করতে চাই। বাধা চলবে না। পত্রিকা জনতার সঙ্গে কথা বলে, চলচ্চিত্র জনতার সঙ্গে কথা বলে। জনতার আন্দোলন, জনতার মিছিল, গুলির সামনে
ছাত্র, শ্রমিক, কৃষক, এদেশের জনতার ঢলে পড়ার ছবি আর খবর পত্রিকার পাতায় ছাপা হতে পারলে সেলুলয়েডে তার স্থান পাবে না কেন? উদ্ধৃতি শেষ। সামরিক শাসকেরা শেষ চেষ্টা হিসেবে এই ছবির সেন্সর সার্টিফিকেট আটকে দিতে চেয়েছিল, কিন্তু মানুষের তাৎক্ষণিক প্রতিবাদের মুখে সেন্সর সার্টিফিকেট দিতে তারা বাধ্য হয় এবং 1970 সালের 11 এপ্রিল জীবন থেকে নেয়া প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এভাবে চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হানের উত্তরণের প্রক্রিয়া শুরু হলো। জীবন থেকে নেয়া পাকিস্তানের 23 বছরের ইতিহাসে একমাত্র ছবি যার ভেতর রাজনৈতিক উপাদান রয়েছে। আমরা দেখব যে এই ছবির আঙ্গিকগত দিক থেকেও উৎকর্ষ অর্জন করেছিল। আপাত দৃষ্টিতে এই ছবিটি সে সময়ে যে সমস্ত সামাজিক নাগরিক মেলোড্রামা তৈরি হতো তাদের মতোই আরেকটি ছবি, কিন্তু এই স্তরের ভেতরে এই ছবির যে রাজনৈতিক বক্তব্য তা সহজেই শনাক্ত করা যায়। তিনি একটি স্বৈরশাসকের সাথে একজন দজ্জাল গৃহকর্ত্রীর যে তুলনা টেনেছেন তা একটি রাজনৈতিক রূপকের কাজ করেছে। অন্যদিকে এই ছবির চরিত্ররা রাজনৈতিক সংগ্রামে দারুণভাবে জড়িত। এই বিষয়টি তার জন্য সুযোগ সৃষ্টি করেছে সত্যিকারের রাজপথের সংগ্রামের ফিল্ম ফুটেজ ব্যবহার করার। ছবির গল্প পৃথিবীর মধ্যেই তিনি স্থির চিত্র এবং চলমান ছবিতে সত্যিকারের গণ-অভ্যুত্থানকে তুলে ধরেছেন। তিনি যেসব জনপ্রিয় রাজনৈতিক উদ্দীপক গান এবং দেশপ্রেমের গান ছবিতে ব্যবহার করেছেন সেগুলো সেই আগুন ঝরা সময়ে সাধারণ মানুষকে ছবিটির সাথে যুক্ত হতে সাহায্য করেছে। বলা যায় জীবন থেকে নেওয়া সেই রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ হয়ে উঠেছে যে প্রক্রিয়ায় 1969-এর গণ-অভ্যুত্থান, 1970-এর নির্বাচন হয়ে 1971-এর সশস্ত্র মুক্তিযুদ্ধে পরিণত হয়েছিল এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ভূমিকা রেখেছিল। এবার ফোকাস জীবন থেকে নেয়া কয়েকটি আঙ্গিকগত দিক। আমরা প্রথমে ছবিটির চিত্রনাট্যের একটি মূল্যায়ন করার চেষ্টা করব। একটি সাধারণ ধারণা আছে যে আমাদের দেশের বাণিজ্যিক চলচ্চিত্র এতটাই অপেশাদারভাবে নির্মিত হয় যে তাদের যে নাট্য কাঠামো তাতে বিশেষ কোনো যত্ন নেওয়া হয় না। কিন্তু আমি অন্যত্র দেখিয়েছি যে এমনকি লোককাহিনী ভিত্তি করে বা লোককাহিনীর আদলে নির্মিত হয় যেসব ছবি, যেমন সাত ভাই চম্পা বা অরুণ বরুণ কিরণমালা, সেসব ছবিতে অনুসন্ধান করলে একটি 3 অঙ্ক বা পঞ্চাঙ্কের চিত্রনাট্যের কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। জীবন থেকে নেওয়া চিত্রনাট্য নিয়ে এরকম একটি অনুসন্ধানের কাজ আমরা করতে পারি। আসুন আমরা সিটফিল্ডের প্যারাডাইম তত্ত্বের আলোকে এই ছবির চিত্রনাট্যটিকে পাঠ করতে সচেষ্ট হই। আমরা জানি যে প্যারাডাইম তত্ত্বের মূল ভিত্তি হচ্ছে 3 অঙ্কের কাঠামো। 3টি অঙ্কের মধ্যে প্রথম ও শেষ অঙ্কের স্থিতি 30 মিনিট করে এবং দ্বিতীয় অঙ্কটি 7 মিনিটে। এভাবে 120 মিনিটের একটি চিত্রনাট্য দাঁড় করানোর প্রস্তাব করা হয়েছে এই তত্ত্বে। প্রথম অঙ্কটির শুরুতেই থাকবে একটি উদ্দীপক ঘটনা এবং শেষে থাকবে একটি প্লট পয়েন্ট। এই অঙ্কের মূল বিষয়টি হচ্ছে কাহিনীর মূল দ্বন্দ্বের উন্মোচন। দ্বিতীয় অঙ্কে 2টি ভাগে থাকবে 2টি পিঞ্চ পয়েন্ট এবং দ্বিতীয় অঙ্কের একেবারে শেষে থাকবে দ্বিতীয় প্লট পয়েন্ট। এই অঙ্কের চিত্রনাট্যের মূল ফোকাসটি হচ্ছে সংঘাত অথবা দ্বন্দ্বের বিকাশ। তৃতীয় অঙ্কের শেষে থাকবে ক্লাইম্যাক্স এবং মোচন। এটি পরিষ্কার রাখা দরকার যে জহির রায়হান যখন জীবন থেকে নেওয়া চিত্রনাট্য করছেন তখন প্যারাডাইম তত্ত্বের অস্তিত্বই ছিল না, কিন্তু এটা খুবই সম্ভব যে জহির রায়হান ধ্রুপদী নাটকের কাঠামোগুলোর সাথে সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। সিটফিল্ডের প্যারাডাইম আসলে অ্যারিস্টটলের 3 অঙ্কের কাঠামোর একটি বর্ধিত রূপ মাত্র। জীবন থেকে নেওয়া স্থিতিকাল 117 মিনিট, যাকে মোটা দাগে 2 ঘন্টা ধরে নেওয়া যেতে পারে। সুতরাং প্যারাডাইম অনুযায়ী প্রথম অঙ্ক শেষ হবে 30 মিনিটে এবং দ্বিতীয় অঙ্ক শেষ হবে 90 মিনিটে। জীবন থেকে নেওয়ার মূল দ্বন্দ্বটি প্রতিষ্ঠা করতে 13 মিনিট সময় লাগে। এই সময়ের মধ্যে তখনকার রাজনৈতিক আবহ, 2টি পরিবারের কাঠামো এবং চরিত্রের মধ্যকার দ্বন্দ্বগুলো সাথে আমরা পরিচিত হই। সুতরাং উন্মোচনের কাজটি একটি গ্রহণযোগ্য সময়ের ভেতরে সম্পন্ন হয়, কিন্তু প্রথম উদ্দীপক ঘটনাটির জন্য আমাদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়। আনিস আর সাথীর বিয়ের জন্য ঘটকের যে প্রস্তাব তাকে আমরা উদ্দীপক ঘটনা হিসেবে বিবেচনা করতে পারি, কারণ এই বিয়ে 2 পরিবারই বিদ্যমান অবস্থার মৌলিক পরিবর্তনের সূচনা করে। এই ঘটনাটি ঘটে 18 মিনিট নাগাদ। সাথী আর আনিসের বিয়ের অনুষ্ঠানের সমাপ্তিকে প্রথম প্লট পয়েন্ট হিসেবে বিবেচনা করতে চাই, কারণ এই ঘটনা সংঘাতকে অনিবার্য করে তোলে। এখানেই প্রথম অঙ্কের সমাপ্তি ঘটে, কিন্তু এই বিষয়টি ঘটে ছবির 45 মিনিট নাগাদ। বোঝা যায় যে এই চিত্রনাট্যটি তার আপাত সরল রৈখিক কাঠামোর মধ্যে যেভাবে পরিবার ও রাষ্ট্রের মধ্যে সমান্তরাল টানতে চেয়েছে,
তাতে পুরো কাঠামোটি স্থাপন করতে তার কিছুটা সময় লেগে গেছে। দীর্ঘ প্রামাণ্য ফুটেজ, দেশপ্রেমমূলক গান এসব গল্পকে এগিয়ে নিয়ে যায় না, কিন্তু সমান্তরাল তর্কটিকে শক্তি যোগায়। দ্বিতীয় অঙ্কটি ঠিক ৪৫ মিনিট স্থিতির। এটি শেষ হয় ছোট বোন বিথিকে বিষ দেওয়ার অভিযোগে বড় বোন সাথীর জেলে যাওয়ার ভেতর দিয়ে। আমরা যদি এই অঙ্কটিকে ২ ভাগে ভাগ করি, তাহলে প্রথম উপভাগটি শেষ হবে ৬৭-৬৮ মিনিট নাগাদ। এদিকে ৬২ মিনিটের দিকে ফারুক তার বোনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই বোনটিই হচ্ছেন পরিবারের স্বৈরাচারের প্রতীক। এটাকে এই ছবির প্রথম পিঞ্চ পয়েন্ট বলা যেতে পারে, কারণ এই ঘটনাটি মূল দ্বন্দ্বকে জোরের সাথে পুনর্ব্যক্ত করে। দ্বিতীয় পিঞ্চটি হচ্ছে দজ্জাল পরিবার কর্তৃক সাথী আর বিথিকে সংসারের চাবিটি দিয়ে দেওয়া। এই কুটিল কাজটি চূড়ান্ত ক্রাইসিসের দিকে ঘটনাকে ঠেলে দেয়। প্যারাডাইম অনুযায়ী দুটি পিঞ্চ থাকবে দুটো উপ অঙ্কের মাঝামাঝি, কিন্তু এই চিত্রনাট্যে তারা খুব কাছাকাছি অবস্থান নিয়েছে। প্রথমটি ঘটে ৬২ মিনিটে আর দ্বিতীয়টি ঘটে ৬৬ মিনিটে। দ্বিতীয় অঙ্কের শেষে সাথীর জেলে যাওয়ার ভিতর দিয়ে চূড়ান্ত সংঘাত অনিবার্য হয়ে পড়ে। শেষ অঙ্কটির স্থিতি ২৭ মিনিটের মতো। ছবিটির ক্লাইম্যাক্সে দজ্জাল গৃহকর্ত্রীর বিচারের মুখোমুখি হন এবং তার স্বামী তাকে জেরা করেন। ১১০ মিনিট নাগাদ কাহিনীর দ্বন্দ্বের মোচন ঘটে, গৃহকর্ত্রীর অপরাধ প্রমাণিত হয়, তিনি জেলে যান, সাথী মুক্ত হয়, একই সাথে রাজবন্দী আনোয়ার আর ফারুকও মুক্তি পায়। এই ছবিতে ন্যারেটিভের গতি সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। এর ফলে প্রথম অঙ্কটি অনেক বড় হয়ে গেছে, সে তুলনায় দ্বিতীয় অঙ্কটি ছোট। আমরা একটি সিদ্ধান্ত করতে পারি এরকম যে জীবন থেকে নেয়ায় চিত্রনাট্য একেবারে নিয়ম মেনে ৩ অঙ্কের নাট্য কাঠামো বা প্যারাডাইম তত্ত্বকে অনুসরণ করে না, কিন্তু কিছু বিচ্যুতি সহ এটি এরকম একটি নাট্য কাঠামোর সবগুলো উপাদানকেই ধারণ করে। এই ছবির আগে জহির রায়হান বেশ কিছু বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছেন এবং পরিচালনা করেছেন। সুতরাং কিভাবে চিত্রনাট্যের গল্প বলার ভেতর দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দর্শককে ধরে রাখতে হয় তা তার ভালোই জানা ছিল। একই সাথে এই কথাও মনে রাখা দরকার যে জীবন থেকে নেওয়া একটি সরল ন্যারেটিভ কাঠামোর ছবির চেয়ে অধিক কিছু। এই ছবি একটি পারিবারিক নাটকের রূপকে একটি রাজনৈতিক বাণী দিতে চায়। ফলে এই চলচ্চিত্রের যে বর্ণনা কাঠামো তা কখনো জটিল হয়ে উঠেছে। জহির চেষ্টা করেছেন এই জটিলতাকে ধারণ করেই এমন একটি গল্প উপস্থাপনের যা সকলের নিকট বোধগম্য হয়। অভিব্যক্তি, ভিজুয়ালস এবং বর্ণনার ভাষা। জীবন থেকে নেয়াকে সবসময় একটি বাস্তববাদী ধারার চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হয়েছে। এর অবশ্যই কারণ রয়েছে। যে কাহিনীটি বর্ণনা করা হয়েছে তা এক ধরনের রৈখিক কাঠামোর ভেতর দিয়ে অগ্রসর হয়েছে। এর ভেতর রাজনৈতিক উপাদান হিসেবে প্রামাণ্য ছবি এবং স্থির চিত্রের ব্যবহার এর গতিকে শ্লথ করেছে। এ ছবিতে ফিকশনের বর্ণনা এবং সমকালীন রাজনৈতিক উপাদানের সংশ্লেষণ করা হয়েছে অত্যন্ত দক্ষতার সাথে। ফিকশনের যে মূল দ্বন্দ্ব তা সবসময় ফোকাসে থেকেছে এবং তাকে খুব সহজেই অনুসরণ করা যায়। আর যে পরিবেশে এবং আবহে ফিকশনটিকে স্থাপন করা হয়েছে তা সমকালীন শহুরে মধ্যবিত্ত আবহকে সততার সাথে ধারণ করেছে। সুতরাং এই ছবিকে বাস্তববাদী একটি চলচ্চিত্র বলে আখ্যায়িত করা যায় সহজেই। কিন্তু এসব কিছুর পরও জীবন থেকে নেয়াকে আরো গভীর বিশ্লেষণের ভেতর দিয়ে নিয়ে যাওয়া যায় এবং একে একটি অভিব্যক্তিবাদী চলচ্চিত্র হিসেবে বিবেচনা করার সুযোগ থেকে যায়। অভিব্যক্তিবাদী চলচ্চিত্রের একটি মোটা দাগের সংজ্ঞায় বলা হয়েছে, উদ্ধৃতি, যেহেতু অভিব্যক্তিবাদ উদ্ভাবিত হয়েছে আধুনিকতাবাদী শিল্প থেকে, তাই একে এমন একটি চলচ্চিত্র পরিকল্পনা হিসেবে দেখা যেতে পারে যা ব্যক্তিনিষ্ঠতাকে বস্তুনিষ্ঠতার উপরে, কল্পনাপ্রসূত এবং রহস্যময়কে সাদামাটা এবং কর্মকর্তার উপরে স্থান দেয়, যা নিচু এবং উচ্চ শিল্প উভয়কে চলচ্চিত্র কর্মের মধ্যে এমনভাবে একত্রে গেঁথে দেয় যে তা সিনেমা দর্শকের সাথে বাণিজ্যিক চলচ্চিত্রের সংস্কৃতির মধ্যে কথা বলে। অভিব্যক্তিবাদী সিনেমা আত্মপ্রতিবর্তী বা সেলফ রিফ্লেক্সিভ হয়ে উঠতে চায়। দর্শককে ইমেজের রচনা কৌশল সম্পর্কে এবং ইমেজের ভোক্তা হিসেবে তাদের ব্যক্তির অবস্থান সম্পর্কে সচেতন করতে চায়। সেটা হতে পারে সেটে যে রং ব্যবহার করা হয়েছে সেটা না লুকিয়ে, অস্বাভাবিক রঙিন ফিল্ম স্টক বা লেন্স ব্যবহার করে, অথবা স্টাইলাইজড পোজের ভেতর দিয়ে অভিনেতাদের অভিনয় থেকে দর্শকের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। উদ্ধৃতি শেষ। সংক্ষেপে বলা যায় একটি অভিব্যক্তিবাদী চলচ্চিত্রের নিম্নে উল্লেখিত বৈশিষ্ট্যগুলোর কোনোটি বা সবগুলোই থাকতে পারে।
ব্যক্তিনিষ্ঠ বর্ণনা যার সাথে দর্শক সংযুক্ত হতে পারেন, উচ্চ এবং নিম্ন শিল্পের মিশ্রণ, অতিরিক্ত অভিব্যক্তিমূলক অভিনয়, ইমেজের বিকৃতি এবং অপ্রচলিত ক্যামেরা কোণ, অস্বাভাবিক আলো এবং শব্দের ব্যবহার, চড়া রঙের ব্যবহার। শেষটি জীবন থেকে নেয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এটি সাদা কালো ছবি। জীবন থেকে নেয়ার বর্ণনা কেবল তার আবহের দিক থেকেই বাস্তবধর্মী, কিন্তু আমরা যদি এর গভীরে প্রবেশ করি তাহলে নানা রকম অসঙ্গতি এবং দুর্বল যৌক্তিক চলন আবিষ্কার করব। যেমন আমরা জানি না যে আনোয়ার এবং তার দুই বোনের সংসার আর্থিকভাবে কিভাবে চলে। আপাতদৃষ্টিতে এই পরিবারের আয়ের কোনো উৎস নেই। অন্যদিকে অপর পরিবারটিতে আনিসকেই একমাত্র রোজগারের মানুষ বলে মনে হয়। তার বোনের স্বামী একজন ব্যর্থ মোক্তার। আনিসের ছোট ভাই ফারুকের মাঝে মাঝে মিছিলে যাওয়া ছাড়া আর কোনো কাজ আছে বলে মনে হয় না। অর্থনৈতিক দিক থেকে এই পরিবারের কাঠামোটিও ঠিক যৌক্তিক নয়। আনিস আর সাথীর পারিবারিকভাবে আয়োজিত বিয়ের সিদ্ধান্তটি যেভাবে হয় তা বিশ্বাসযোগ্য নয়। সাধারণভাবে এরকম বিয়ের কথায় উভয় পক্ষের একাধিক অভিভাবক, স্থানীয় লোকের উপস্থিতিতে সবকিছু স্থির হয়। আমরা যদি ধরে নেই যে আনোয়ার প্রগতিশীল মানুষ এবং এসব বিষয় তিনি এত নিয়ম কানুন সংস্কার মেনে চলেন না, তাহলে বিয়ের অনুষ্ঠানের আয়োজনটি আমাদের মনে খটকা সৃষ্টি করে। সেখানে আমরা দেখি যে একেবারে সনাতন ধারায় একটি বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং শেষে সাথীকে গহনায় মুড়ে বিদায় দেওয়া হলো। দেখা যাচ্ছে যে বিষয়ে আনোয়ার খুবই সামাজিক নিয়ম মেনে চলা একজন মানুষ। গৃহকর্তৃক স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে বাড়ির দেয়ালে পোস্টার লাগানো ঠিক বাস্তবসম্মত নয়। কোনো স্বাভাবিক চিন্তার মানুষ এই কাজটি করবেন না। এটা আগ্রহোদ্দীপক যে এই যে নানা রকম অসঙ্গতি, তারা কিন্তু বর্ণনার যৌক্তিক প্রবাহের সাথে যুক্ত হতে দর্শককে কোনোভাবে বাধাগ্রস্ত করে না। দর্শক আবহকে তাদের ব্যক্তিনিষ্ঠতা দিয়ে বুঝে নিতে পারেন এবং চিত্রনাট্যের ব্যক্তিনিষ্ঠতায় যুক্ত হতে পারেন। তর্ক করা যেতে পারে যে এরকম অসঙ্গতি এবং দুর্বল যুক্তি সামাজিক ধারার মেলোড্রামায় নিয়মিতই দেখা যায় এবং দর্শকরা এসব দেখতে দেখতে এদেরকে পাঠ করায় অভ্যস্ত হয়ে গেছেন। আসলে ঠিক এই ব্যাপারটিই ঘটছে। জহির রায়হান জনপ্রিয় নিচু শিল্পের আঙ্গিককে ব্যবহার করে তার উচ্চ শিল্প, তার রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণের চেষ্টাকে যদি এই নামে আখ্যায়িত করা যায়, তাহলে সেই নির্মাণটি তিনি করেছেন। অর্থাৎ জহির রায়হান তার ব্যক্তিনিষ্ঠতাকে দর্শকের ব্যক্তিনিষ্ঠতার সাথে যুক্ত করেছেন এবং সেটি করেছেন নিম্ন শিল্প এবং উচ্চ শিল্পের সংশ্লেষণের ভেতর দিয়ে। এভাবে জীবন থেকে নেয়া অভিব্যক্তিবাদী চলচ্চিত্রের দুটি প্রধান প্রবণতাকে ধারণ করে আছে। এই ছবিতে অভিনেতাদের কাজ খুবই মেলোড্রামাটিক। তাদের সংলাপ জীবনের সমন্বয় এবং কখনো কখনো বক্তৃতাধর্মী, কখনো কাব্যময়। প্রায় সব চরিত্র তাদের সংলাপগুলো ভীষণ আবেগী কণ্ঠে উচ্চারণ করে। আনোয়ার যখন দেশের এবং নিপীড়িত জনগণের প্রতি তার রাজনৈতিক দায়ের কথা বলেন, তখন তা মনে হয় এক রাজনৈতিক কবিতার আবৃত্তি এবং শেষের দিকে প্রায়ই তার কণ্ঠ আবেগে বুঝে আসে। আবার তার বোনদের জন্য তার ভালোবাসার প্রকাশও ভীষণ আবেগময়। দজ্জাল গৃহকর্ত্রী প্রতিটি সংলাপই বলেন চিৎকার করে এবং কখনো এই চিৎকারকে যান্ত্রিক প্রতিধ্বনির সাহায্যে বাড়িয়ে তোলা হয়েছে। সাথী, বিথি, আনিস বা ফারুক সকলেই ভীষণ নাটকে কণ্ঠে সংলাপ বলে। মধু একজন অভিভাবক স্থানীয় পুরনো ভৃত্যের ভূমিকায় যেসব সংলাপ বলে তা আদৌ বিশ্বাসযোগ্য নয়। দজ্জাল গৃহকর্ত্রীর গৃহ স্বামী এবং বিয়ের ঘটককে কোনো বাস্তব চরিত্রের চেয়ে ক্যারিকেচারের চরিত্রই বেশি বলে মনে হয়। এক্ষেত্রে জহির রায়হান আবারও বাণিজ্যিক চলচ্চিত্রের জনপ্রিয় প্রবণতাকে ব্যবহার করেছেন তার সিরিয়াস অভিব্যক্তি নির্মাণের জন্য। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের ভেতরে আমরা অভিব্যক্তিবাদী চলচ্চিত্রের অন্য বৈশিষ্ট্যগুলোরও সন্ধান করতে পারি। ছবিটি শুরু হয় টাইটেল দেখানোর ভেতর দিয়ে, চরিত্রগুলো নেগেটিভ স্টিলের ভেতর দিয়ে উপস্থিত করা হয় এবং খানিকক্ষণ পরে তারা পজিটিভ ইমেজে পরিণত হয়। নেগেটিভ স্টিলে চরিত্রদের আদিভৌতিক কিছু বলে মনে হয় এবং দর্শক বিশেষ ধরনের একটি ছবি দেখার জন্য প্রস্তুত হয়ে যায়। বেশিরভাগ নারী চরিত্র, বিশেষ করে সাথী এবং বিথি, অত্যন্ত চড়া মেকআপ ব্যবহার করে। তাদেরকে কোনো বাস্তববাদী ছবির চরিত্র বলেই মনে হয় না। চড়া আলোর ব্যবহারে তাদেরকে এবং দজ্জাল গৃহকর্ত্রীকে জার্মান অভিব্যক্তিবাদী চলচ্চিত্রের চরিত্র বলে মনে হয়। কোনো কোনো ঘটনার গুরুত্ব বাড়িয়ে তুলতে অনেক লো অ্যাঙ্গেল শট ব্যবহার করা হয়েছে। ছবির শুরুতে এবং একেবারে শেষে শহীদ মিনারের দৃশ্যগুলোতে যে লো অ্যাঙ্গেল শটগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো বাঙালি মনে এই স্থানের যে মনুমেন্টাল ইমেজ আছে সে বিষয়টিকে তুলে ধরে। দজ্জাল গৃহকর্ত্রীকে বারবার লো অ্যাঙ্গেল শটে দেখিয়ে
পরিবারে অন্যদের উপর তার কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করা হয়েছে, আবার তার দুর্বল স্বামীকে তার অসহায়ত্ব বোঝানোর জন্য কিছুটা হাই অ্যাঙ্গেল শটে দেখানো হয়েছে। বাড়ির চাবির গোছা যে নারীর আয়ত্তে থাকে তাকে দেখানোর জন্য একটি নির্দিষ্ট ধরনের ইমেজ ব্যবহার করা হয়েছে। এ এক ধরনের মোটিভ নির্মাণ। দেখা যায় বাড়ির কর্ত্রী দ্রুত পদক্ষেপে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছেন, তার শাড়ির আঁচল থেকে ঝুলছে চাবির গোছা, আর একজন গৃহকর্মী তার পেছন পেছন পানের বাটা নিয়ে তাকে অনুসরণ করছে। দরজার গৃহকর্ত্রীর ক্ষেত্রে এই দৃশ্যের সাথে বিয়োগের শব্দ ব্যবহার করে সংসারের ক্ষমতা কুক্ষিগত করা এই নারীর সাথে সামরিক স্বৈরতন্ত্রের তুলনা টানা হয়েছে। আমরা আমার সোনার বাংলা গানটির চিত্রায়নটি লক্ষ্য করতে পারি। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে দিগন্ত বিস্তৃত ল্যান্ডস্কেপকে ধরা হয়েছে। এই শটগুলোকে নাটকীয়তা দিয়েছে তাদের বিচিত্র ক্যামেরা কোণ। চরিত্ররা এমনভাবে ফ্রেম উপস্থিত হয়েছেন যে তাদেরকে প্রকৃতিরই আরেকটি উপাদান বলে মনে হয়েছে। কখনো কখনো তারা এতটাই স্থির যে তাদেরকে জীবন্ত মানুষ বলেই মনে হয়নি। ব্যর্থ মোক্তার তার দরজার গৃহকর্ত্রীর বিরুদ্ধে বাড়ির দেয়ালে পোস্টার লাগালেন। গৃহকর্ত্রী ভয়ঙ্কর ক্ষিপ্ত হলেন, তিনি ভীষণ জোরে চিৎকার করছেন। এই চিৎকারকে যান্ত্রিক পদ্ধতিতে তীক্ষ্ণ এবং দীর্ঘ করে তোলা হয়েছে। ক্যামেরা দ্রুত গতিতে একটির পর একটি পোস্টারের উপর জুম করা হয়েছে। এরপর গৃহকর্ত্রী সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকেন এবং হুকুম জারি করতে থাকেন। তাকে লো অ্যাঙ্গেল শটে অত্যন্ত চড়া আলোতে দেখানো হয়েছে। তার লম্বাটে এবং কৌণিক ছায়া পড়েছে উল্টো দিকের দেয়ালে। এই শট আমাদের আবারও জার্মান এক্সপ্রেশনিস্ট চলচ্চিত্রের বহু চেনা শটের কথা মনে করিয়ে দেয়। জেলে রাজবন্দীদের গান কারারই লৌহ কপাট অনেকগুলো বিষম কোণের শটে চিত্রায়িত হয়েছে। কড়া পরানো হাতে এবং পায়ে বড় ক্লোজ আপ শট গানের আগুন ঝরানো কথাকে ভিজুয়াল মাত্রা দিয়েছে। একই রকম ক্লোজ আপের এবং বিষম শটের ব্যবহার দেখি আমরা রাস্তার মিছিলে। তখন আনোয়ারদের পুরনো ভৃত্য মধুর রাজনৈতিক উত্তরণ ঘটে। সে মিছিলে স্লোগান দেয় এবং বুলেটের আঘাতে রাস্তায় লুটিয়ে পড়ে। স্লোগানগুলো খুব দ্রুত গতিতে একটির পর একটি শোনা যায় এবং তাদের প্রতিধ্বনি হয়। মধুর মনের ভিতর যে পরিবর্তনের সূচনা হয় তাই দৃশ্যের অভিঘাত থেকে স্পষ্ট হয়। একই রকম শট আমরা দেখি যখন ফারুক গুলিবিদ্ধ হয়। আদালতে যখন গৃহকর্ত্রী দোষী সাব্যস্ত হন তখনও অভিব্যক্তিবাদী দৃশ্যায়নে তার মনোভঙ্গি প্রকাশ পায়। পুরো ছবিতেই এভাবে চলচ্চিত্রের শ্রুতি অবলোকন সক্ষমতাকে বর্ণনার অভিব্যক্তিকে জোরদার করতে, বাড়িয়ে তুলতে ব্যবহার করা হয়েছে। অ্যাজিটপ্রপ আঙ্গিক জাতীয় মুক্তিযুদ্ধের সাথে যুক্ত হওয়ার চেষ্টা। উইকিপিডিয়ায় বলা হয়েছে, অ্যাজিটপ্রপ হচ্ছে রাজনৈতিক প্রচারণা, বিশেষত সোভিয়েত রাশিয়ায় ব্যবহৃত কমিউনিস্ট প্রচারণা, যা সাহিত্য, নাটক, প্যাম্ফলেট, চলচ্চিত্র এবং অন্যান্য শিল্প মাধ্যমকে ব্যবহার করে নির্দিষ্ট রাজনৈতিক বাণী সহ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি যে জীবন থেকে নেয়ার ওপরিতলের যে পারিবারিক নাটক তা আসলে একটি রাষ্ট্রে একজন স্বৈরশাসকের শাসনকে রূপকে উপস্থাপন করে। তর্ক করা যেতে পারে যে এই ছবির বর্ণনায় যদি কয়েকটি চরিত্রকে রাজনৈতিক আন্দোলনে যুক্ত নাও দেখানো হতো এবং রাজপথের আন্দোলনের প্রামাণ্য ফুটেজ যদি নাও ব্যবহৃত হতো, তাহলেও ছবিটি একটি রাজনৈতিক চলচ্চিত্র হিসেবে বিবেচিত হতে পারত। পরিবারের যে কাহিনী স্বৈরশাসনের রূপকে বর্ণিত হয়েছে তা শ্রুতি অবলোকন ট্রিটমেন্টের সহায়তায় একটি রাজনৈতিক বর্ণনা হিসেবে যথেষ্ট সফল হতে পারত। কিন্তু আরওয়ান ও ফারুকের বাস্তব রাজনৈতিক আন্দোলনের সাথে সম্পৃক্তি এই ছবিকে একটি অনন্য মাত্রা দিয়েছে। এই ছবি হয়ে উঠেছে ওই সময়েরই ছবি এবং সময়ের রাজনীতিকে সে মোকাবেলা করেছে। যে সময়টিকে দেখানো হয়েছে সেটি হচ্ছে আইয়ুব শাসনের 60-এর দশক। 1969 সালে তিনি ক্ষমতা থেকে উৎখাত হন। এই ছবি যখন নির্মাণ হয় 1970 সালে আইয়ুব শাসনেরই এক ধরনের ধারাবাহিকতা চলছিল, নতুন করে সামরিক শাসন জারি হওয়ার ভেতর দিয়ে। সুতরাং এই ছবি নির্মিত ছিল এই সামরিক জান্তার সাথে এক ধরনের সম্মুখ মোকাবেলা। ছবিটি একটি তাত্ত্বিক চলচ্চিত্র নয় এবং এটি কেবল রূপকে স্বৈরশাসনের বিরোধিতা করার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। যে প্রসঙ্গটি ছবি সামনে নিয়ে এসেছে সেগুলো তখনও খুবই প্রাসঙ্গিক এবং সামরিক জান্তা এসব বিষয়ে খুবই সংবেদনশীল। জহির রায়হান যে ছবিটি শেষ করতে পেরেছিলেন এবং তা মানুষ দেখতে পেরেছিল তা আসলে অনেকগুলো বিষয়ের সমন্বিত ফল। 1968-69-এর গণঅভ্যুত্থানের পর তখনও রাজনৈতিক পরিস্থিতি খুবই টানটান অবস্থায় ছিল। ছাত্র, শ্রমিক এবং প্রগতিশীল বুদ্ধিজীবীরা তখনও প্রস্তুত অবস্থায় ছিলেন এবং অল্প সময়ের মধ্যেই যে কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা সম্ভব ছিল।
জহির রায়হান শুরু থেকেই জীবন থেকে নেয়ার পক্ষে মতামত তৈরি করার কাজটি করছিলেন। তিনি বিভিন্ন প্রচার মাধ্যমে বারবার এই ছবির বিষয়বস্তু নিয়ে বলছিলেন এবং জানাচ্ছিলেন যে এই ছবির ভেতর দিয়ে তিনি গণমানুষের ন্যায্য সংগ্রামের সাথে যুক্ত হতে চান। বাম রাজনৈতিক কর্মী হিসেবে তার পশ্চাৎপদ এবং ছাত্র সংগঠনগুলোর সাথে পুরো 60-এর দশক জুড়ে যার যে যোগাযোগ ছিল সেটা এক্ষেত্রে তাকে খুবই সাহায্য করেছিল। এছাড়া ছবিটি যখন বিভিন্ন পর্যায়ে সরকার বন্ধ করে দিতে চেষ্টা করেছে তখন গণমাধ্যমে ব্যাপক লেখালেখি হয়েছিল এবং মানুষ কি ঘটছে সে সম্পর্কে জ্ঞাত ছিল। সুতরাং সরকার যে তার এক্সপোজড নেগেটিভ বাজেয়াপ্ত করতে চেষ্টা করেছিল, তাকে স্টুডিও থেকে ধরে নিয়ে গিয়েছিল এবং শেষে এই ছবিকে সেন্সর সনদ না দেওয়ার পায়তারা করছিল, এ সবই ছবিটির পক্ষে গিয়েছিল এবং ব্যাপক জনমত তৈরি হয়েছিল। 9 এপ্রিল 1970 যখন নির্দিষ্ট দিনে ছবিটি মুক্তি পেল না, তখন সিনেমা হলগুলোর সামনে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছিল এবং জনতাকে খুবই জঙ্গি মনে হয়েছিল। কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল যে পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছে এবং তারা চাইলেন না এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সুতরাং তারা সেন্সর সার্টিফিকেট প্রদান করলেন এবং জীবন থেকে নেয়া 11 এপ্রিল মুক্তি পেল। বলা যায় এটি ছিল আন্দোলনের পক্ষের ছবি এবং আন্দোলনেরই ফসল। জনগণের সমর্থন এবং তাদের ছবিটি দেখতে চাওয়ার প্রবল আকাঙ্ক্ষা না থাকলে এই ছবি হয়তো তখন মুক্তিই পেত না। এই ছবিটি শুরু হয় 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরির দৃশ্যের ভেতর দিয়ে। আমরা জানি যে এই দিনটি হচ্ছে ভাষা শহীদ দিবস এবং এদেশে গণতন্ত্র, জাতীয় মুক্তি এবং সাম্যের জন্য যত আন্দোলন তাদের শুরু হয়েছিল ভাষা আন্দোলনের ভেতর দিয়ে। যে প্লাকার্ডগুলোকে আমরা দেখি এই দৃশ্যে, তারা সে সময় তার সব রাজনৈতিক দাবিকে তুলে ধরছিল। ছাত্র সমাজের 11 দফার পক্ষে পোস্টার দেখতে পাওয়া যায়। এই 11 দফার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল এবং সেই ঐক্যবদ্ধ আন্দোলনের ফলশ্রুতি হিসেবে আইয়ুব খানের পতন হয়েছিল। প্লাকার্ডগুলোতে আমরা আরো পড়ি, সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদ নিপাত যাক, পাট শিল্পকে জাতীয়করণ করো, করের বোঝা কমাতে হবে। এসব সেই সময়েরই বাস্তব স্লোগান। সত্যিকার অর্থে প্লাকার্ডগুলো সবগুলো 21শে ফেব্রুয়ারির সত্যিকারের মিছিল থেকে ধারণ করা হয়েছিল। ব্যর্থ মোক্তারের গান এ খাঁচা ভাঙবো আমি কেমন করে রূপকধর্মী ব্যাপার। এই গান ভীরু এবং সুযোগ সন্ধানী মধ্যবিত্তকে জনগণের সংগ্রামে যুক্ত না হওয়ার জন্য ব্যঙ্গ করে। দুনিয়ার যত গরিবে আজ জাগিয়ে দাও আর কারার ওই লৌহ কপাট সে সময়কার অত্যন্ত জনপ্রিয় গান। আনোয়ার তার বোন সাথীর বিয়ের সন্ধ্যায় গ্রেপ্তার হয়। এরকম ঘটনা তখন খুব সাধারণ ব্যাপার ছিল। মধুর মতো অনেক মানুষ তখন সময়ের উত্তাপে বদলে গিয়ে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিল। ছবিটি সে সময়কার রাজনৈতিক জটিলতার গভীরে প্রবেশ করে না। তখনকার বাম রাজনৈতিক শক্তি এবং জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির মধ্যে যে আদর্শিক দ্বন্দ্ব ছিল তার দিকে দৃষ্টিক্ষেপ করে না। বাম রাজনীতির বিষয়ে জহিরের পক্ষপাত স্পষ্ট, কিন্তু দুই পক্ষের যুক্তি এবং মতামতের প্রকাশ এই আদর্শের দ্বন্দ্বের সত্যিকারের চেহারাটি উন্মোচন করতে পারত। এই ছবি মুক্তি পাওয়ার কয়েক মাসের ভেতরেই জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি এদেশে অভূতপূর্ব গণতান্ত্রিক নির্বাচনী বিজয় লাভ করে এবং তার ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধের সম্মুখ সংগ্রাম শুরু হয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সে সময়কার রাজনীতির জটিল আদর্শগত অবস্থান নিয়ে কাজ করলে এই ছবি একটি অন্য মাত্রায় উন্নীত হতে পারত। কিন্তু জহির রায়হান সম্ভবত জনগণের আন্দোলনকে একটি একশৈবিক চলচ্চিত্র রূপ দিয়ে এই আন্দোলনের সাফল্যকে মহিমান্বিত করেই থেমে যেতে চেয়েছেন। জীবন থেকে নেওয়া সম্পর্কে একটি প্রধান অভিযোগ এই যে ছবিটি সমাজের নারীর ভূমিকাকে অত্যন্ত ক্লিশে এবং সনাতন পুরুষবাদী চিন্তার জায়গা থেকে প্রদর্শন করে। প্রগতিশীল সংগ্রামে সহযাত্রী হিসেবে এই ছবির এই দুর্বলতা একটি বড় ধরনের সমস্যা। জহির রায়হান একটি জনপ্রিয় মেলোড্রামার আদলে তার রাজনৈতিক রূপকটিকে সাজাতে গিয়ে এই ভুলটি করেছিলেন। বিষয়টি অবশ্যই একটি শিল্প হিসেবে জীবন থেকে নেয়ার মানের অবচয়ন করে এবং কালের বিচারে এই ঋণাত্মক দিকটি তাকে তাড়িয়ে বেড়াবে। এবারে ফোকাস স্টপ জেনোসাইড। জহির রায়হানের স্টপ জেনোসাইড বাংলাদেশের মুক্তি সংগ্রামের উপর 1971 সালে নির্মিত প্রথম ছবি। জহির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কুশলী সহায়ক সমিতি এবং বাংলাদেশ লিবারেশন কাউন্সিল অফ ইন্টেলিজেন্সিয়া নামে দুটো সংগঠনের ব্যানারে স্টপ জেনোসাইড নির্মাণ করেন। সংগঠন দুটি ছিল ঢাকায় চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন এবং বুদ্ধিজীবীদের, যারা 25শে মার্চের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে গিয়েছিলেন। প্রবাসী বাংলাদেশ সরকার ছবিটি নির্মাণের পর্যায়ে এর সাথে যুক্ত ছিলেন না।
এর ফলে জহির রায়হান সম্পূর্ণ স্বাধীনভাবে ছবিটি নিয়ে ভাবতে এবং নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন। প্রথমে তিনি একটি রঙিন ছবি করার কথা ভেবেছিলেন, কিন্তু পরে খরচ কমানোর জন্য তিনি সাদা কালোতেই ছবিটি করতে মনস্থ করেন। সত্যিকার অর্থে ছবিটি নির্মিত হয় সম্পাদনার টেবিলে। রসদ ছিল কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্পে এবং সীমান্তের কাছাকাছি কয়েকটি শরণার্থী শিবিরে করা কিছু শুটিং। এর সাথে বাংলাদেশ এবং পৃথিবীর অন্যত্র সংগঠিত গণহত্যা এবং যুদ্ধের ধ্বংসলীলার ফুটেজ আর চিত্রনাট্য ব্যবহার করা হয়েছিল। জহির রায়হান এই ছবিটি করার আগে পোল্যান্ডের আন্দ্রে ওয়াইডার অ্যাশেজ অ্যান্ড ডায়মন্ডস এবং লাতিন আমেরিকার কিছু বিপ্লবী চলচ্চিত্র দেখেছিলেন। জানা যায় এর ভিতর কিউবার চলচ্চিত্রকার সান্টিয়াগো আলভারেজের কিছু ছবি ছিল। এসব ছবি দেখার ফলে তিনি তার ছবির এমন একটি বিপ্লবী আঙ্গিক ভাবতে পেরেছিলেন যেরকম আঙ্গিক এদেশে কেউ কখনো ছবি করেনি। আলমগীর কবির ইংরেজিতে এই ছবির ধারাভাষ্য লিখেছিলেন এবং পাঠ করেছিলেন। 2 মাসের চেষ্টায় জুলাই 1971 ছবির কাজ শেষ হয়। আলমগীর কবির লিখেছেন, উদ্ধৃতি, দখলদার বাহিনী বাংলাদেশের জনগণের উপর যে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল তার চলচ্চিত্রিক দলিলের অভাবের দরুন সীমাবদ্ধতা সত্ত্বেও জহির রায়হান তার শৈল্পিক জেদ ব্যবহার করে বিরল কারিগরি এবং রাজনৈতিক সাফল্য অর্জন করেছিলেন। ছবিটি বিশ্বাসযোগ্যভাবে গণহত্যার অপরাধকে প্রতিষ্ঠিত করেছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিশ্বব্যাপী নারী ও পুরুষদের উন্নততর জীবনের জন্য নিরবিচ্ছিন্ন সংগ্রাম তার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। উদ্ধৃতি শেষ। স্টপ জেনোসাইডকে বাংলাদেশের প্রথম স্বাধীন চলচ্চিত্র বলা যেতে পারে। জহির রায়হান এটি সম্পূর্ণ স্বাধীনভাবে নির্মাণ করেছিলেন এবং কোনো প্রযোজক, প্রদর্শক বা সেন্সর কর্তৃপক্ষ এতে নাক গলায়নি। যেমনটি আলমগীর কবির দেখিয়েছেন, তখন দেশের মানুষের মুক্তির সংগ্রাম তুলে ধরার, দখলদার বাহিনীর অত্যাচারের, সশস্ত্র সংগ্রামের এবং শরণার্থীদের মানবেতর জীবনের উপর উপাত্তের অভাব ছিল। সম্পূর্ণ নতুন করে শুটিং করে তারপর একটি ছবি তৈরি করার ধারণা বাস্তবসম্মত ছিল না। এছাড়া অর্থেরও তীব্র সংকট ছিল। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি দখলদার বাহিনীর গণহত্যা, ধ্বংসযজ্ঞ এবং বিপর্যস্ত জীবনের ছবি তোলা সম্ভব ছিল না। তাছাড়া যখন যে উপাত্ত প্রয়োজন হবে তা তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে এমনভাবে ভাবাটাও বাস্তবসম্মত ছিল না। এ কথাও মনে রাখা দরকার যে 1971 মে মাসে যখন জহির রায়হান এই ছবিটির পরিকল্পনা করছেন, তখনও মার্চের পর থেকে পাকিস্তানি বাহিনীর অপকর্মের অনেক দৃশ্যগত উপাত্ত বহির্বিশ্বে পৌঁছেনি। এভাবে একদিকে যেমন জহির রায়হানের সম্পূর্ণ স্বাধীনতা ছিল ছবিটি তৈরি করার ক্ষেত্রে, ঠিক তেমনি ছিল নিদারুণ উপাত্ত সংকট। এর ফলে এমন এক চলচ্চিত্র আঙ্গিকের জন্ম হলো যে নানা দিক থেকেই অনন্য। প্রাথমিক দেখায় মনে হতে পারে এই ছবিটি যেন জীবন থেকে নেয়ারই ধারাবাহিকতায় নির্মিত। আমরা যদি জীবন থেকে নেয়া থেকে পারিবারিক মেলোড্রামাটিকে বাদ দেই এবং লক্ষ্য করি কিভাবে প্রামাণ্য ফুটেজগুলো কিংবা স্টিল ছবি ব্যবহৃত হয়েছে, কিভাবে গানগুলো দৃশ্যায়িত হয়েছে, তাহলে আমরা যোগাযোগটি দেখতে পাবো। জীবন থেকে নেয়ার কারারই লৌহ কপাট গানটির দৃশ্যায়ন এবং স্টপ জেনোসাইডে মুক্তিযোদ্ধাদের প্যারেডের দৃশ্যায়ন একই রকম। স্টপ জেনোসাইডে বিষমকোণে উদ্যত মুষ্টিবদ্ধ হাতের এবং রাইফেলের ক্লোজ আপের সাথে জীবন থেকে নেয়ার গানের দৃশ্যের শটের কম্পোজিশনের মিল দেখা যাবে। কোনো কোনো ক্লোজ আপ শট প্রচলিত প্রথা ভেঙে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করে নেওয়া হয়েছে। এটা বিশেষভাবে সত্য সেই দৃশ্যে যেখানে একজন মানুষ শরণার্থী শিবিরের সামনে দাঁড়িয়ে ইয়াহিয়া খানের নিষ্ঠুরতাকে ইতিহাসের কুখ্যাত সব নরঘাতকদের নিষ্ঠুরতার সাথে তুলনা করছেন। আমরা তার পেছনের শরণার্থী শিবিরকে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখতে পাই। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ডেপথ অফ ফিল্ডের কারণে এটি ঘটে। অন্যদিকে সম্মুখ পটে ইমেজ খানিকটা বিকৃত হয়ে যায়। এই ভিজুয়ালাইজেশনের সাউন্ড ট্র্যাকের প্রতিধ্বনির সাথে চমৎকারভাবে সংগত করে। যেভাবে কণ্ঠস্বরকে বিকৃত করা হয়েছে এবং যান্ত্রিকভাবে প্রতিধ্বনি যোগ করা হয়েছে, তাও আমরা জীবন থেকে নেয়ায় দেখেছি। আমরা বলেছি যে জহির রায়হান এই ছবি দেখার আগে কিছু বিপ্লবী চলচ্চিত্র দেখেছিলেন এবং আমরা দেখব যে স্টপ জেনোসাইডের আঙ্গিক 60 দশকের বিপ্লবী প্রামাণ্যচিত্রের আঙ্গিক থেকে কিভাবে অনুপ্রাণিত হয়েছে। আমরা ধরে নিতে পারি যে যেহেতু তিনিও একই রকম বিপ্লবী অবস্থায় ছবি করছেন, তাই তার আঙ্গিক ওইসব ছবির আঙ্গিক দ্বারা প্রভাবিত হয়েছে। কিন্তু যা আমাদের বিস্মিত করে তা হলো এই চিন্তা যে প্রায় একই রকম আঙ্গিক তিনি জীবন থেকে নেয়ায় কিভাবে ব্যবহার করেছিলেন। কারণ জীবন থেকে নেয়ার আঙ্গিকের যে দিকগুলোর দিকে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি, সেগুলো কিন্তু ওই বিপ্লবী আঙ্গিক থেকেই সূত্রায়িত।
এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। জহির রায়হান আগে থেকেই 60-এর দশকের বিপ্লবী চলচ্চিত্রের আঙ্গিকের সাথে পরিচিত ছিলেন এবং তৃতীয় চলচ্চিত্রের ধারণা এবং তত্ত্বের সাথে তার পরিচয় ছিল। স্টপ জেনোসাইড এমন একটি চলচ্চিত্র যা আদর্শগতভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে একটি শোষণমুক্ত সমাজ গড়ার সংগ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করে। বাংলাদেশের নিম্নবিত্ত মানুষের আত্মত্যাগকে এই ছবি সামনে তুলে আনে। একথা সত্যি যে পাকিস্তান বাহিনীর গণহত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ, ধর্ষণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল দরিদ্র জনগোষ্ঠীকে এবং তারা দলে দলে তাদের শেষ সম্বলটি ফেলে রেখে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তারা মানবেতর জীবনযাপন করেছিলেন। স্টপ জেনোসাইড এই মানবিক বিপর্যয়কে পৃথিবীর অন্যত্র সংঘটিত এরকম ট্র্যাজেডির সমান্তরালে স্থাপন করেছিল। এই ছবিতে ভিয়েতনাম, আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, প্যালেস্টাইন এবং বাংলাদেশের সংগ্রামকে অভিন্ন করে দেখানো হয়েছে এবং এই সংগ্রামকে সাম্রাজ্যবাদ বিরোধী হিসেবে শনাক্ত করা হয়েছে। ছবিটি সে সময়কার রাজনৈতিক বাস্তবতার মধ্যে স্থাপিত এবং এটি বুঝতে অসুবিধা হয় না যে বাম চিন্তার পক্ষে তার শক্ত আদর্শগত অবস্থান রয়েছে। ঠান্ডা যুদ্ধের সময় ইউরোপীয় শক্তিসমূহের প্রাক্তন উপনিবেশগুলোতে যে জাতি গঠনের প্রক্রিয়া চলছিল সেগুলোকে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম হিসেবেই দেখানো হয়। পণ্ডিত নেহেরু, গামাল আবদুল নাসের, হুয়ারি বোমেদিন যারা এক ধরনের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সচেষ্ট ছিলেন, তাদের সকলকেই পশ্চিমা শক্তিগুলো সমাজতান্ত্রিক হিসেবে বিবেচনা করত। আমেরিকার নেতৃত্বে পশ্চিমা শক্তিগুলো এসব দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সরাসরি বা পরোক্ষে বাধাগ্রস্ত করতে চাইত। কৌশলগতভাবে এসব দেশের অনেকগুলি এই হুমকির মোকাবেলা করার জন্য সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিস্ট ব্লকের দেশগুলোর দিকে ঝুঁকে পড়ত। তাছাড়া এইসব দেশে শিল্প জাতীয়করণের যে কার্যক্রম চালু ছিল তাকে পশ্চিমা শক্তিগুলি সমাজতান্ত্রিক অর্থনীতির একটি প্রধান সূচক হিসেবে বিবেচনা করত। সাধারণভাবে এসব দেশে একটি ন্যায্য সমাজ তৈরির যে প্রচেষ্টা তাকে রাজনৈতিকভাবে বাম দিকে ঝুঁকে পড়ার নির্দেশক মনে করা হতো। স্বাভাবিকভাবেই সোভিয়েত ব্লকের দেশগুলোতে এবং জোট নিরপেক্ষ আন্দোলনে সম্পৃক্ত তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ব্যাপক সহানুভূতি অর্জন করে। অন্যদিকে ভূ রাজনৈতিক দিক থেকে নৈকট্যের কারণে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সমর্থকে পরিণত হয়। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিসমূহের মধ্যে আদর্শগত ভিন্নতা ছিল। মূল জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ যে 6 দফার ভিত্তিতে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল তা ছিল নিশ্চিতভাবেই একটি জাতীয়তাবাদী দলিল। অন্যদিকে 68-69-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল বাম ছাত্র সংগঠনগুলোর প্রণীত 11 দফা দাবির ভিত্তিতে, যার মধ্যে স্বাধিকার ছাড়াও অন্যান্য সামাজিক ন্যায্যতা অর্জনের দাবিসমূহ অন্তর্ভুক্ত ছিল। এমনকি আওয়ামী লীগের মধ্যেও আদর্শগত নানা মত মাফ করবেন এমনকি আওয়ামী লীগের মধ্যেও আদর্শগত নানা মত ছিল এবং তার ভেতর মাঝারি ধরনের সমাজতান্ত্রিক মত থেকে চরম ডান রাজনৈতিক মতামতের অস্তিত্ব ছিল। মুক্তিযুদ্ধের সময় নানা ঘটনায় প্রমাণ পাওয়া গেছে জহির রায়হান আদর্শগতভাবে কমিউনিস্ট পার্টির সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং তার সাহিত্যে সেটার ছাপ পড়েছে। আর জীবন থেকে নেয় তিনি তার রাজনৈতিক দর্শনকে মোটামুটি পরিষ্কারভাবে তুলে ধরেছিলেন। সুতরাং স্টপ জেনোসাইডকে এমন একটি মানবিক দলিল হিসেবে তিনি উপস্থাপন করলেন যা বাংলাদেশের নিপীড়িত মানুষের সংগ্রামকে বিশ্ববাসীর নিকট তুলে ধরে। একই সাথে এই সংগ্রামকে পৃথিবীর আর সব আন্দোলনের সমান্তরালে উপস্থাপন করে এদেরকে একই সূত্রে গাঁথা মানবিক উত্তরণের এক প্রচেষ্টা হিসেবে দেখালেন। সেই সাথে এই ছবি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার দিকে অভিযোগের আঙুল তুলেছিল। বলা হয়েছিল এইসব সংস্থা সাম্রাজ্যবাদ এবং নব্য উপনিবেশবাদী শক্তির নিপীড়ন থেকে নিরীহ মানুষকে রক্ষা করতে প্রায় কিছুই করছে না। এই ছবিতে কোনো জাতীয়তাবাদী প্রচারণা ছিল না, বাংলাদেশের কোনো জাতীয়তাবাদী নেতার কোনো সাক্ষাৎকার ছিল না, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ছবি প্রদর্শিত হয়নি। তিনি সে সময় পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন। তার ছবি সঙ্গতভাবেই জাতীয়তাবাদী আবেদনকে গভীর এবং শক্তিমান করে তুলতে পারত। স্টপ জেনোসাইড আসলে একটি মানবিক আবেদন হয়ে উঠতে চেয়েছে। জহির এই ছবি শুরু করেছেন ভ্লাদিমির লেনিনের রাজনৈতিক সাহিত্য থেকে উদ্ধৃতি, যারা আত্মনিয়ন্ত্রণের অধিকার তথা আলাদা হয়ে যাওয়ার অধিকারকে সমর্থন করেন
তাদেরকে বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করা হচ্ছে ঠিক সেরকম একটি বোকামি এবং কপটতা যেরকম হচ্ছে বিবাহ বিচ্ছেদের সমর্থনকারীদের পারিবারিক বন্ধন ছিন্ন করতে উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করা। উদ্ধৃতি শেষ। এই উদ্ধৃতির সাথে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সুর বাজানো হয়েছে। এভাবে এই ছবি প্রথম ফ্রেমেই এর আদর্শগত অবস্থানকে পরিষ্কার করে দিয়েছে। স্টপ জেনোসাইড বাংলাদেশ সরকারের অনুমোদন লাভে কিছু বাধার সম্মুখীন হয়। এই ছবির আঙ্গিক এবং বিষয় নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের হস্তক্ষেপে এই ছবির বিতরণ এবং প্রদর্শনের পথ উন্মুক্ত হয়। উল্লেখ করেছি যে জহির রায়হান স্টপ জেনোসাইড শুরু করার আগে কিউবার কয়েকটি বিপ্লবী চলচ্চিত্র দেখেছিলেন। এগুলোর ভেতর ছিল কিউবার মাস্টার মন্তাজিস্ট সান্তিয়াগো আলভারেজের কয়েকটি ছবি। আলভারেজ একসময় বলেছিলেন, উদ্ধৃতি, আমাকে দুটি স্থিরচিত্র, একটি মুভিওলা এবং কিছু সঙ্গীত দাও, আমি তোমাকে একটি চলচ্চিত্র বানিয়ে দেব। উদ্ধৃতি শেষ। আলভারেজ 60 ও 70 দশকে একজন অসাধারণ মেধাবী এবং সৃজনশীল প্রামাণ্যচিত্র নির্মাতা ছিলেন। তিনি ফাউন্ড ফুটেজ, স্থিরচিত্র, সঙ্গীত, ইনসিডেন্টাল এবং প্রযুক্ত শব্দ ব্যবহার করে ছবি নির্মাণ করতেন। তিনি স্থিরচিত্র ব্যবহার করার ক্ষেত্রে অভিব্যক্তিবাদী আঙ্গিক বেছে নিতেন। এজন্য তিনি বিষম কোণের কম্পোজিশনের স্থিরচিত্রগুলো দেখাতেন, স্থিরচিত্রের উপর দ্রুত জুম ইন এবং জুম আউট করতেন, আচমকা কাট ব্যবহার করতেন এবং এসব শটের স্থিতিকাল হতো খুবই কম। অনেক সময় তার ন্যারেটিভ গড়ে উঠত জাক্সটাপোজ করা স্থির চিত্রের শটগুলোর ভেতর দিয়ে। আসুন আমরা এখন স্টপ জেনোসাইড ছবির মোট স্থিতিকাল এবং এই ছবির শটগুলোর গড় স্থিতিকাল বিবেচনা করি। ছবিটির স্থিতিকাল 20 মিনিট। ছবিতে মোট 250টি শট আছে। সুতরাং এই ছবিতে শটের গড় দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 4.8 সেকেন্ড। যে কোনো বিবেচনাতেই এটা অত্যন্ত কম। তাছাড়া স্টপ জেনোসাইডের স্থির চিত্র এবং চলমান ইমেজের জাক্সটাপোজিশন এবং কোলাজের অনেক উদাহরণ আছে। আমরা কয়েকটি এরকম উদাহরণকে বিবেচনা করতে পারি। একটি ক্লোজ শটে আমরা দেখি বিনোদ বিহারী তার গ্রামে গণহত্যার বিবরণ দিচ্ছেন। বিনোদ বিহারীর মুখে ক্লোজ শটের সাথে একটি সাদা ফ্রেম যোগ করে মন্তাজটি সৃষ্টি করা হয়েছে। তার চেহারার উপরের অংশে বন্দুকের গুলির ঝলকানি বারবার আলোকিত হয়ে উঠছে। ভিয়েতনামের মাইলাই গ্রামে নিহত মানুষদের লাশের ছবির ওপর লেফটেন্যান্ট ক্যালির হাসতে থাকা মুখের ছবি ইনসার্ট করে কোলাজ তৈরি করা হয়েছে। একটি স্থির চিত্রে দেখানো হয়েছে নুরেমবার্গে নাৎসি নেতাদের বিচার কাজ চলছে। শট থেকে কাট করে বাংলাদেশের নিহত মানুষের স্থির চিত্র দেখানো হয়েছে। ইয়াহিয়া খান আর টিক্কা খানের স্থির চিত্র এরকম কয়েকটি ছবির সাথে সুপার ইম্পোজ করে দেখানো হয়েছে। 1871-এর প্যারি কমিউন এবং 1917-র সোভিয়েত বিপ্লবের স্থির চিত্রের সাথে ভিয়েতনাম যুদ্ধের স্থির চিত্র ব্যবহার করে একটি সিকোয়েন্স নির্মাণ করা হয়েছে। জহির রায়হান স্টপ জেনোসাইডে নেগেটিভ ফিল্ম ইমেজ ব্যবহার করেছেন। তিনি খালি এবং অন্ধকার ফ্রেম ব্যবহার করেছেন। আলভারেজ এবং তৃতীয় চলচ্চিত্রের অন্য নির্মাতারা তাদের রাজনৈতিক ছবিতে এসব কৌশল ব্যবহার করেছিলেন। বলা যায় 1923 সালে সের্গি আইজেনস্টাইন তার ব্যাটলশিপ পটেনকিন ছবিতে যেসব আঙ্গিকগত বৈশিষ্ট্য ব্যবহার করেছিলেন তার অনেকগুলোর 60 ও 70-এর বিপ্লবী চলচ্চিত্রকাররা ব্যবহার করেছিলেন। জহির রায়হান স্টপ জেনোসাইড আঙ্গিকে এবং বর্ণনায় এসব ছবিরই সমকক্ষ হয়ে উঠেছিল। আইজেনস্টাইন খুব অল্প দৈর্ঘ্যের শট ব্যবহার করেছিলেন আর বিষম কোণের ইমেজ ধারণ করেছিলেন, আর মন্তাজের জন্য তিনি তো খ্যাত হয়ে আছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং একজন বিপ্লবী চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হানের পরিচিতির পূর্ণতা একসাথে অর্জিত হয়েছিল। তিনি প্রায় 15 বছর ব্যাপী এক যাত্রার ভেতর দিয়ে গিয়েছিলেন। শুরু করেছিলেন একজন সম্ভাবনাময় চলচ্চিত্রকার হিসেবে, মাঝে চলচ্চিত্র শিল্পের বাণিজ্যিক গোলকধাঁধায় প্রায় পথ হারিয়েছিলেন। 60-এর দশকের শেষ ভাগে অগ্নিগর্ভ সময়ে তার রাজনৈতিক কমিটমেন্ট তাকে ফিরিয়ে এনেছিল। তার পুনরুজ্জীবনের প্রথম সম্ভাবনা দেখা দিয়েছিল জীবন থেকে নেয়ার মধ্যে, আর তা পূর্ণতা অর্জন করেছিল স্টপ জেনোসাইডে। এই ছবিতে সে সময়কার বিপ্লবী চলচ্চিত্রের সকল চিহ্ন দেখা গিয়েছিল। আঙ্গিকগত দিক থেকে আজও এটি বাংলাদেশের সবচাইতে নিরীক্ষামূলক প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে একটি। একই সাথে এটি বাংলাদেশের প্রথম স্বাধীন চলচ্চিত্র। এই প্রবন্ধটি তৈরি করার জন্য আমি যেসব জায়গা থেকে উদ্ধৃতি দিয়েছি, বা উদ্ধৃতি নয় কিন্তু তথ্য সংগ্রহ করে সেগুলোকে ব্যবহার করেছি, তার সবকিছুই প্রবন্ধটির ভেতরে যেখানে যেখানে এই কাজগুলো করা হয়েছে, যেভাবে টিকা দিতে হয়, রেফারেন্স দিতে হয়, সেভাবে দেয়া আছে। কিন্তু আমি সেগুলো বলিনি, কারণ তাহলে লেখাটিকে পাঠ করতে গেলে
একটা ছন্দ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটি থাকতে পারে। এখানে শুধু আমি টিকার শেষ অংশটুকু যেখানে বলা থাকে কোন কোন বই সেগুলো বলে দিচ্ছি। অনুপম হায়াতের 2007 সনে রচিত গ্রন্থ, জহির রায়হানের চলচ্চিত্র পটভূমি, বিষয় ও বৈশিষ্ট্য, প্রকাশক দিব্য প্রকাশ। জ্যান ক্রিস্টোফার হোরাকের 2001 সনের এক্সপ্রেশনিজম অ্যান্ড ফিল্ম হিস্ট্রি, এই নামে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইট থেকে আমি নিয়েছি। আলমগীর কবিরের 1979 সালে প্রকাশিত বই ফিল্ম ইন বাংলাদেশ, এর প্রকাশক হচ্ছে বাংলা একাডেমি। জাহিদ হাসান মাহমুদের 1991 সনে প্রবন্ধ 60-এর দশকের সাংস্কৃতিক প্রেক্ষাপটে চলচ্চিত্র, এটি ঋত্বিক চলচ্চিত্র সংসদের বার্ষিক সংকলন মন্তাজ এর 4র্থ সংখ্যা, যেটি সম্পাদক তানভীর মোকাম্মেল, মান্দারে হাসিন, মাহমুদুল হোসেন ও জাহিদ হাসান মাহমুদ। পিচার রিচটের ওয়েবসাইট থেকে এজিটপ্রপ কিউবান স্টাইল, মাস্টার মন্তাজিস সান্তিয়াগো আলভারেজ, এবং উইকিপিডিয়ার এজিটপ্রপ ভক্তি। এই হচ্ছে আমার নির্ঘণ্টের তালিকা। আপনাদের সবাইকে মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি। অসংখ্য ধন্যবাদ দুলাল ভাইকে। দুলাল ভাই বরাবরই তার গবেষণামূলক ও নিরীক্ষাধর্মী অভিযান আপনারা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ বিস্তৃত করেন। আসলে নিঃশঙ্ক সময়ের স্বর আগাম শুনতে পাওয়া জহির রায়হান তার সৃজনে আগাম বিজয় চিহ্ন উঠেছিল, জীবন থেকে বিশ্বের সকল পরাধীন শোষিত মানুষের সংগ্রামের সাথে বাঙালি স্বাধীনতা আন্দোলনের একাগ্রতা ঘটিয়েছিলেন স্ট্রাটেজি। মানুষের মুক্তির প্রেরণা তার সৃজনশীল হাত আসন গঠন। এখন আমরা অনুরোধ করছি মামুন, আপনাকে কি সবাই শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দুলদা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? আমি এখন শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় যে একটু কোনো সমস্যা হয়েছিল, যে কারণে আমার আগের আলোচনাটা শোনা যাচ্ছিল না। আমি আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি আপনাকে দুলালদা, কারণ আপনি আজকে যে প্রবন্ধটি উপস্থাপন করেছেন সেই প্রবন্ধ, বা আপনি যে বক্তৃতা আকারে যে প্রবন্ধটি পড়লেন, সেই প্রবন্ধে আমরা মানে বিশেষ করে জীবন থেকে নেয়াকে নিয়ে যে আলোচনাটি আপনি করলেন, সেই আলোচনাটি একদম নতুন। এবং জীবন থেকে নেয়াকে এর আগে আমরা কখনো কাউকে দেখিনি যে একটি অভিব্যক্তিবাদী চলচ্চিত্র হিসেবে একে প্রতিষ্ঠিত করবার
যে প্রয়াস আপনি নিয়েছেন, বা আপনি আসলে ব্যাখ্যা দিয়ে তত্ত্ব এবং তথ্য দিয়ে সেটি প্রতিষ্ঠিত করেছেন আপনার আলোচনায়। তো আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আর স্টপ জেনোসাইড নিয়ে যে আলোচনা করেছেন সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আপনার বক্তৃতায় আমরা আজকে জহির রায়হানের কাজকে আরো গভীরভাবে জানবার সুযোগ পেলাম। এবং আমার মনে হয় যারা আজকের অনুষ্ঠানটি শুনছেন, যা অনুষ্ঠানে আছেন এবং যারা আগামী দিনে এই অনুষ্ঠানটি শুনবেন বা দেখবেন, তারাও আমার সাথে একমত হবেন যে জহির রায়হানকে নিয়ে আমাদের আলোচনা আসলে আরো বিশ্লেষণমুখী হওয়া দরকার, যেমনটি আজকে হয়েছে। আমরা এই জন্য দুলালদাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জহির রায়হানকে সবসময় আমরা মুভিয়ানা ফিল্ম সোসাইটি থেকে স্মরণের চেষ্টা করি। আমরা প্রতি বছর নানা ধরনের আয়োজনের ভেতর দিয়ে জহির রায়হানকে স্মরণ করি। তার কাজগুলো নিয়ে আমরা ভাবতে চাই, চিন্তা করতে চাই এবং বারবার নিরীক্ষার মধ্যে নিজেদেরকে ফেলতে চাই যে জহির রায়হান যে আদর্শ এবং অঙ্গীকারের জন্য লড়াই করেছিলেন, সেই লড়াইটা আমরা কি আজও জারি রাখতে পেরেছি কিনা। তো এরকম একটি ভাবনা আমাদের মধ্যে কাজ করে, যে কারণে আমরা জহির রায়হানকে বিভিন্ন উপলক্ষেই স্মরণ করি এবং বিভিন্ন আয়োজন করে থাকি। আমার খুব অবাক লাগে ভাবতে যে 1935 সালে জন্মগ্রহণ করা একজন মানুষ, যিনি 1972 সালের 30শে জানুয়ারি আসলে সেদিন তিনি খুন হয়েছেন। মাত্র 36 বছর বয়স পেয়েছেন তিনি তার জীবদ্দশায়। এই 36 বছর বয়সে তিনি বাংলাদেশের বা আমাদের বাংলার জন্য, পূর্ব বাংলার জন্য বা বাংলাদেশের জন্য তিনি তার জীবনকে যেভাবে কাজে লাগিয়ে, জীবনকে যেভাবে সৃষ্টিশীলতায় মুখর করে তুলেছিলেন, সেটি আমাদেরকে বিস্মিত করে। আমরা আসলে অভিভূত হয়ে উঠি এবং অভিভূত হয়ে ভাবি যে জহির রায়হান যদি 1972 সালের 30শে জানুয়ারি হারিয়ে না যেতেন, খুন না হতেন বা নিখোঁজ না হতেন, তাহলে কি হতে পারত। আমরা ভাবি যে, আমি আসলে এটি ভাবি যে জহির রায়হান মাত্র 36 বছর বয়সে যে কাজ করেছেন, যে দেশের রাজনৈতিক আন্দোলন সংগ্রামে, ভাষা আন্দোলনে এবং একটি দেশের স্বাধীনতার যুদ্ধে যেভাবে তিনি সক্রিয় হয়েছিলেন, পাশাপাশি তিনি সাহিত্যে তার যে অসাধারণ অতুলনীয় অবদান রেখেছেন, আবার চলচ্চিত্রে যেভাবে পুরো বাংলার চলচ্চিত্রের, বাংলাদেশের চলচ্চিত্রের অভিভাবক হয়ে উঠেছিলেন, আমরা ভাবি যে যদি জহির রায়হান থাকতেন, যদি জহির রায়হান 36 বছরে হারিয়ে না যেতেন, তাহলে আমাদের কি হতে পারত, আমাদের গল্পটা আসলে কেমন হতে পারত। এবং সে কারণেই হয়তো আমাদের আক্ষেপটা আরো বড় হয়ে ওঠে, আমাদের দুঃখ বোধ আমাদেরকে আরো বেশি আক্রান্ত করে। আজকে জহির রায়হানের 49তম প্রয়াণ দিবস। আমরা আর অন্তর্ধান দিবস আসলে বলতে চাই না, কারণ আমরা জানি যে 30শে জানুয়ারি 1972 কি ঘটেছিল। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী আমরা সে তথ্য আমরা পেয়েছি, আমরা যে জানি। ফলে আমরা বুঝতে পারি যে জহির রায়হান আমাদের মাঝে আর নেই। 49 বছর হয়ে গেছে জহির রায়হান আমাদের মাঝে নেই। আমরা আসলে কতটুকু এগুলাম, কতটুকু আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সাহিত্য কতখানি গণমুখী হলো, কতখানি আমাদের চলচ্চিত্র সৃষ্টিশীলতায় এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করলো। এই প্রশ্নগুলো আমার মনে হয় আজকে স্বাধীনতার 50 বছরে আমাদের বারবার করা উচিত। কারণ এই দেশের স্বাধীনতার জন্য যে জহির রায়হান জীবন দিয়েছেন, এই দেশের স্বাধীনতার যুদ্ধকে জহির রায়হান একটি আন্তর্জাতিক যুদ্ধে পরিণত করেছিলেন তার চলচ্চিত্রের মধ্য দিয়ে। এবং স্টপ জেনোসাইড সহ তার প্রযোজিত, তার সরাসরি তার উদ্যোগে যে 4টি চলচ্চিত্র নির্মিত হয়েছিল, প্রামাণ্য চলচ্চিত্র, সেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিকভাবে যেভাবে প্রতিষ্ঠিত করেছিল, সেই বাংলাদেশ 50 বছর হতে যাচ্ছে এই বছর। সেই 50 বছরে বাংলাদেশের অর্জনগুলোকে জহির রায়হানের গণমুখী চিন্তা, গণমুখী চলচ্চিত্র
এবং তার সাহিত্যিক যে অঙ্গীকার বা সৃষ্টিশীলতার যে অঙ্গীকার, সেগুলোর আলোকে আমাদেরকে পুনরায় প্রশ্ন করা দরকার, কাঠগড়ায় দাঁড় করানো দরকার, জবাবদিহি করা দরকার। আজকে আমার মনে হয় যে জহির রায়হানকে স্মরণ করবার জন্য আজকে আমাদের এই প্রশ্নটি বারবার করা উচিত যে আমরা এই ৪৯ বছরে আসলে কতটুকু এগুলাম এবং আমাদের আসলে কোথায় পৌঁছানোর কথা ছিল। আমরা অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে আজকে থাকার জন্য, আলোচনা শুনবার জন্য, এবং আমি দুলাল দাকে আরো একবার মুভিয়ানা ফিল্ম সোসাইটির পক্ষ থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এই ৩৭ বছরের একটি মহাজীবন কাটিয়েছেন তিনি। জহিরের জন্য তো আসলে উপসংহার নেই। ২১-৭১-এর জহির হাজার বছর ধরে অভিষিক্ত হবেন আমাদের সময়ের প্রয়োজনে, সমস্ত সম্ভব বাংলার অনিশেষ জয় কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী আয়োজনে আমাদের সাথে